নির্বাচনের রোডম্যাপ আর নির্বাচনী ব্যবস্থা সংস্কার দাবি রাজনৈতিক দলগুলোর প্রস্তাবগুলো নিয়ে সংস্কারের রূপরেখা জাতির সামনে তুলে ধরবেন ডক্টর ইউনূস। বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী আজ শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়নের তাগিদ নীতি নির্ধারকদের, মানুষের প্রত্যাশা অনুযায়ী নির্বাচন দাবি মির্জা ফখরুলের। রুখতে হবে শিক্ষক লাঞ্ছনা, স্থানীয় প্রশাসনকে নির্দেশ উপদেষ্টার। রাষ্ট্র সংস্কার চাইলে সংবিধান সংস্কারও জরুরি, অভিমত বিশিষ্টজনদের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রাজনৈতিক দলগুলোর প্রস্তাবগুলো নিয়ে সংস্কারের একটি রূপরেখা জাতির সামনে তুলে ধরবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকার কি কি সংস্কার করবে, কতদিন থাকবে, নতুন করে সংবিধান লেখা হবে না সংশোধন হবে, এসব নিয়েই শনিবার রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করেন তিনি। প্রধান উপদেষ্টার দপ্তর থেকে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়েছে। বৈঠকে ইসলামী দলগুলো নির্বাচন ব্যবস্থার সংস্কার চেয়ে ভোটের সংখ্যানুপাতে প্রতিনিধিত্বের দাবি জানিয়েছে। আওয়ামী লীগের নিবন্ধন বাতিল চেয়ে এলডিপি, জাসদ সহ ডান বাম সব দলই যৌক্তিক সময়ে নির্বাচনের একটি রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছে। রুকনুজ্জামানের রিপোর্ট। শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় রাজনৈতিক দলগুলোর সাথে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মতবিনিময় করেন। বেলা ৩টায় শুরু হওয়া মতবিনিময়ে প্রথমেই যোগ দেয় হেফাজতে ইসলামে অন্তর্ভুক্ত ইসলামী দলগুলো। বৈঠক শেষে বাংলাদেশ খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন ও জামায়াতে উলামায়ে ইসলাম সহ অন্যান্য ইসলামী দলের নেতারা তাদের বক্তব্য তুলে ধরেন। ভোটের সংখ্যানুপাতে সংসদে প্রতিনিধিত্ব, বিগত সরকারের সমস্ত অপকর্মের বিচার নিশ্চিত করা, সংস্কারের পর যৌক্তিক সময়ে নির্বাচন সহ হেফাজতের সব মামলা প্রত্যাহারের দাবি জানায় ইসলামী দলগুলো। নির্বাচন কমিশন সহ যাবতীয় বৈষম্যমূলক এবং যে দলীয় যেই একটি ব্যবস্থাপনা বর্তমানে, সেই ব্যবস্থাপনাকে ঢেলে সাজিয়ে আবার নতুন করে যেন একটি নিরপেক্ষ অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের ব্যবস্থা করা যায়, তার জন্য আমরা আমূল পরিবর্তনের কিছু সংস্কার প্রস্তাবনা এনেছি। সংস্কারের কাজগুলি সম্পন্ন করতে ততটুকু সময় নিয়ে তারা দ্রুততম সময়ের মধ্যে একটা কাঙ্ক্ষিত নির্বাচন, সর্বমহলে গ্রহণযোগ্য নির্বাচন, ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন তারা উপহার দেবে এবং সকল দলের সমান সুযোগ, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করবে। 2014-18-24 যে প্রহসনমূলক যে নির্বাচন জাতীয় এবং এই নির্বাচনগুলো উঠে নেওয়ার ব্যাপারে যারা নাকি প্রশাসনে দায়িত্ব পালন করেছে এবং যারা নাকি বিভিন্ন মিডিয়া সহ সর্বত্র যারা নাকি তাদের সহযোগিতা করেছে এই অন্যায়, তাদের অন্যায় চিহ্নিত করে একটা নির্ভরযোগ্য প্রশ্নবিদ্ধ ছাড়া কমিশন গঠনের মাধ্যমে এই অন্যায়কারীদের চিহ্নিত করে তাদের শাস্তির ব্যবস্থা করা। এরপর প্রধান উপদেষ্টার সাথে মতবিনিময় করেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি। পর্যায়ক্রমে ইউনিয়ন, পৌরসভা, সিটি কর্পোরেশনের নির্বাচনের পর জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানায় এলডিপি। আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের দাবিও জানায় অলি আহমেদ। জামায়াতকে যদি ছোট ছোট তুচ্ছ কারণের জন্য তাদের নিবন্ধন বাতিল করা যায়, আমাদের হাজার ছেলে মেয়েদেরকে হত্যা করার জন্য 15 বছর আরো কয়েক হাজার গুম করার জন্য তাদেরটা কেন বাতিল হবে না? এটা বাতিল করা অত্যন্ত প্রয়োজন, কারণ না হলে আগামীতেও স্বৈরাচারের জন্ম বাংলাদেশে হবে। তারপরই 12 দলীয় জোট ও জাসদের সাথে মতবিনিময় করেন প্রধান উপদেষ্টা। 90-এর গণঅভ্যুত্থান বিজয়ের পর আমরা ব্যর্থ হয়েছি, আমরা এবার আর ব্যর্থ হতে চাই না। ওনাকে বলেছি আপনাকে নিয়ে আমরা সফলতার দ্বার প্রান্তে পৌঁছতে চাই। এত শহীদের বিনিময়ে যে এই যে বর্তমানে যে মুক্ত স্বাধীন বাতাস, তাই না, এটা যাতে জনগণ উপভোগ করতে পারে তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ। চুরি, দুর্নীতি, লুণ্ঠন যা হয়েছে সেটা সামগ্রিকভাবে সেটার ব্যাপারে বিচার আচার মামলা মোকদ্দমার ব্যাপারে যাতে কোনো রকম ছাড় দেওয়া না হয় এবং যথাযথ বিচার হয় এবং এরা যাতে আর কোনোদিন ইলেকশনে ফেরত না আসতে পারে। এরপর গণফোরাম ও সর্বশেষ জাতীয় পার্টির সাথে মতবিনিময় করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। সংস্কারের পর যৌক্তিক সময় নির্বাচনের দাবি জানায় সংসদের সর্বশেষ এই বিরোধী দলটি। প্রধান উপদেষ্টা আমাদেরকে বলছে যে এই ব্যাপারে আপনাদের কি সাজেশন, তো আমরা স্যারের সাথে আলোচনা করে একটা কনক্রিট সাজেশন আমরা সামনে ওনার কাছে প্রেস করব যে কিভাবে সংবিধান সংশোধন করে একটা সামগ্রিক সংস্কার প্রশাসনে, বিচার বিভাগে, পুলিশ প্রশাসনে সর্বত্র আনা যায়। সবারই কম বেশি ভুল ত্রুটি আছে, তাই সেই জন্য আমরা বলছি যে রাজনৈতিক দলগুলি শুধুমাত্র নির্বাচন করে গিয়ে সংস্কারগুলি করবে এটা আমাদের মনে হয় না। তাই এই সরকারের পক্ষে করা সম্ভব। আমাদের অনেক ভুল ত্রুটি আছে, সেই ভুল ত্রুটি যদি ইচ্ছা করলে করতে না পারি, সেই জন্য তো সংস্কারগুলি প্রয়োজন। পরে ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময় নিয়ে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়। যে ছাত্র জনতার অভ্যুত্থানে যেই এই গভর্নমেন্ট আসলো,
তাদের কাছে ছাত্রদের মূল চাওয়া কি? তারা রাষ্ট্রকে মেরামত করতে চাচ্ছে। এই মেরামতটা আসলে কিভাবে হবে? আপনি কি এই কনস্টিটিউশন দিয়ে করবেন, নাকি কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করবেন, নাকি কনস্টিটিউশন নতুন করে রিরাইট করবেন? এই প্রশ্নগুলো তো পলিটিক্যাল পার্টিগুলো জানাবে। তো উনি এই কথাগুলো জানতে চেয়েছেন ওনাদের কাছ থেকে। মাহফুজ আলম বললেন যে একটা রূপরেখা তো সামনে উনি দিবেন, তো তার আগে সবার সাথে উনি মত বিনিময় করছেন, তাদের কথাগুলো ভালো মতো শুনছেন। এরপরে আপনি জানেন এর সামনে আরো তো কথা হবে। এটা তো ইটস নট দ্য প্রথমেই তো এটা শেষ হচ্ছে না। রাজনৈতিক দলগুলোর এসব প্রস্তাব বিবেচনায় নিয়ে রাষ্ট্রের আইন বিচার বিভাগ সহ সার্বিক সংস্কারের একটি রূপরেখা ঠিক করবে অন্তর্বর্তীকালীন সরকার। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী আজ। বাংলাদেশি জাতীয়তাবাদ আর স্বনির্ভর বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে 1978 সালের এই দিনে বিএনপি প্রতিষ্ঠা করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বিএনপির 46তম প্রতিষ্ঠা বার্ষিকীতে শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়ন এবং গণতন্ত্রের ভিত মজবুতের কথাই বললেন দলের নীতি নির্ধারকরা। রিপোর্ট করছেন সিকান্দার রিমান। মহান স্বাধীনতা যুদ্ধে বীরত্বপূর্ণ অংশগ্রহণের মধ্য দিয়ে ব্যাপক পরিচিতি পান জিয়াউর রহমান। জেট ফোর্স এবং স্বাধীনতার ঘটনা শহীদ জিয়াকে নিয়ে যায় অনন্য উচ্চতায়। 1975 সালে 7 নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে ক্ষমতায় নিয়ে আসা হয় জেনারেল জিয়াউর রহমানকে। বাকশালের বিপরীতে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেন জিয়াউর রহমান। 1978 সালে 1 সেপ্টেম্বর বাংলাদেশি জাতীয়তাবাদকে মূল মন্ত্র ধরে গঠন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। জনগণই হচ্ছে আমাদের সকল শক্তির উৎস। দেশের দায়িত্ব নিয়ে ভঙ্গুর অর্থনীতির বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যায় আধুনিক বাংলাদেশের রূপকার জিয়াউর রহমান। তার দক্ষ নেতৃত্বেই বিধ্বস্ত বাংলাদেশ ঘুরে দাঁড়ায়। তবে বেশি দিন দেশ সেবার সুযোগ পাননি জিয়াউর রহমান। 1981 সালের 30 মে চট্টগ্রামের সার্কিট হাউসে বিপদগামীদের বুলেটে জীবনাবসান ঘটে স্বনির্ভর বাংলাদেশ গড়ার এই স্বপ্নদ্রষ্টার। মূলত জিয়াউর রহমানের আকস্মিক মৃত্যু গৃহবধূ বেগম খালেদা জিয়াকে রাজনীতির মাঠে নিয়ে আসে। 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন সহ প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন তার নেতৃত্বে সামনে থেকে ভূমিকা রেখেছে বিএনপি। স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে বিজয়ী হয়ে দেশ সেবার দায়িত্ব নেয় বিএনপি নেতৃত্বে বেগম খালেদা জিয়া। এরপর 2001 সালেও বিএনপির নেতৃত্বাধীন 4 দলীয় জোট দেশের দায়িত্ব নেয়। 2008 সালের 29 ডিসেম্বর নির্বাচনে হেরে যায় বিএনপি। নির্দলীয় সরকারের দাবি পূরণ না হওয়ায় 2014 সালের 5 জানুয়ারি নির্বাচনে অংশ নেয়নি বিএনপির নেতৃত্বাধীন জোট। এরপর 2018 সালে বিতর্কিত রাতের নির্বাচনেও জনগণের ভোটের প্রতিফলন ঘটেনি, ফলে সেবারও ক্ষমতায় আসীন হতে পারেনি বিএনপি। দল নিরপেক্ষ সরকারের দাবি পূরণ না হয় সবশেষ 2024 সালের 7 জানুয়ারি নির্বাচনেও অংশ নেয়নি বিএনপি। তবে 2024 সালে এসে ছাত্র জনতার জুলাই বিপ্লবে সক্রিয় অংশগ্রহণ রাজনৈতিক দল হিসেবে বিএনপিকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং প্রবাস থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দক্ষ নেতৃত্বে বিএনপি আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি শক্তিশালী বলছেন দলটির নেতারা। জিয়াউর রহমানের প্রদর্শিত পথে বিচরণ করা এবং একটি স্বাবলম্বী স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলাই বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ। এবং জিয়াউর রহমানের আদর্শকে আমরা জিয়াউর রহমানের মৃত্যুর পর পুরোপুরিভাবে অনুসরণ করতে পারিনি। এটিকে আমরা আবার দৃঢ়ভাবে 100% আমরা জিয়াউর রহমানের পথেই পথ চলতে চাই। তিনি যে আদর্শ রেখে গিয়েছেন বাংলাদেশি জাতীয়তাবাদের, আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে চাই। এটাই বিএনপির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। নেতাকর্মীদের বিরুদ্ধে অসংখ্য মামলার বিপরীতে মাঠ পর্যায়ে বিএনপির সক্রিয় অবস্থানকে ইতিবাচক হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। তবে চ্যালেঞ্জও কম নয় বলে মনে করছেন তারা। পর্যদস্ত অবস্থায় বিএনপির যে সাংগঠনিক কাঠামো সেটা প্রায় ভেঙে পড়ার উপক্রম হয়েছিল। এখন এই সংগঠনটাকে দাঁড় করানো এবং শক্ত ভিত্তির উপরে প্রতিষ্ঠা করা, এটা হবে বিএনপি নেতৃত্বের দায়িত্ব। এবং এটা করতে গিয়ে তাদেরকে অবশ্যই একটা কঠোরতা অবলম্বন করতে হবে, যাতে সুবিধাবাদী কেউ বা দুর্নীতিপরায়ণ কেউ বা দখলবাজ কেউ চাঁদাবাজ কেউ এই সাংগঠনিক কাঠামোর মধ্যে ঠাঁই না পায় এবং
তাদেরকে সযত্নে এবং সচেতনতার সঙ্গে এড়িয়ে চলতে হবে। দেশ সেবার ব্রত নিয়ে মানুষের অধিকার আদায়ে আগামী দিনেও দল হিসেবে বিএনপি ইতিবাচক ভূমিকা রাখবে এমন প্রত্যাশা বিশ্লেষকদের। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। ছাত্র জনতার বিজয় নস্যাৎ করতে এবং বিএনপিকে বিতর্কিত করার ষড়যন্ত্র করছে একটি মহল। তাই দলের নেতাকর্মীদের সতর্ক থাকার কড়া নির্দেশ দিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কুমিল্লার লালমাই উপজেলার ছোট শরীফপুর উচ্চ বিদ্যালয় মাঠে বানভাসী মানুষের মাঝে শনিবার ত্রাণ বিতরণ করেন বিএনপি মহাসচিব। এ সময় তিনি আরও বলেন, বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চলছে। কেউ চাঁদাবাজির সাথে জড়িত হলে তাকে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে তুলে দিতে হবে। নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নতুন সরকারকে সময় দিতে হবে। জনগণের চাহিদা অনুযায়ী এই সরকার নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করবে বলেও আশা করেন বিএনপি মহাসচিব। কুমিল্লা জেলার প্রত্যন্ত এলাকায় ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে বিএনপি। মাত্র 20-22 দিন বয়স হয়েছে, একে আমাদের সময় দিতে হবে যে সে যেন একটা সুষ্ঠু নির্বাচন করার মতো পরিবেশ তৈরি করতে পারে। ছাত্র জনতার যে বিজয়, সেই বিজয়কে নষ্ট করার জন্য একটা মহল কাজ করছে দ্রুত সচেতন ভাবে। আমাদের মধ্যে আবার বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে। আমাদের কিছু কিছু লোকের নামে বিভিন্ন রকম কথা বলে পত্র পত্রিকায় বিএনপির ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে। এইখান থেকে সবাই বিরত থাকবেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের জনগণই ঠিক করবে আগামীতে কারা সরকার গঠন করবে। তৃণমূল নেতাকর্মীদের সাথে ধারাবাহিক মত বিনিময়ের তৃতীয় দিনে শনিবার ময়মনসিংহ ও সিলেট বিভাগের নেতাকর্মীদের সাথে মত বিনিময়কালে এই মন্তব্য করেন তিনি। তারেক রহমান বলেন, স্বৈরাচার পতন গণতন্ত্রকামী জনগণের দীর্ঘ আন্দোলনের বিজয়। তিনি নেতাকর্মীদের সতর্ক করে বলেন, নিকট অতীতে স্বৈরাচার ছিল দৃশ্যমান গণনিপীড়নকারী, আর এখন স্বৈরাচারের দোসররা অদৃশ্য শক্তিরূপে জনতার বিজয়কে প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, দৃশ্যমান প্রতিপক্ষের চাইতে অদৃশ্য শত্রুরা অনেক বেশি ভয়ঙ্কর। এই ষড়যন্ত্র মোকাবিলায় তৃণমূল নেতা কর্মীদের সার্বক্ষণিক সতর্ক থাকার নির্দেশনা দেন তিনি। তারেক রহমান দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, তৃণমূল সতর্ক নজরদারি রাখলে কোনো ষড়যন্ত্রকারী দলের সুনাম ক্ষুণ্ণ করতে পারবে না। একই সাথে তিনি দলের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী সকল অদৃশ্য ও দৃশ্যমান শক্তিকে প্রতিহত করতে তৃণমূলকে সজাগ, ঐক্যবদ্ধ এবং সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেন। শিক্ষক লাঞ্ছনার ঘটনা আর যেন না ঘটে, এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে স্থানীয় প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে, জানিয়েছেন শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। তিনি বলেন, শিক্ষা খাতে ব্যাপক দলীয়করণ, অনিয়ম ও দুর্নীতি আছে, তবে নিয়মতান্ত্রিকভাবেই সেগুলোতে ব্যবস্থা নিতে হবে। রাজধানীর বাড়িধারায় নিজ বাসভবনে শনিবার সাংবাদিকদের এ কথা বলেন তিনি। শিক্ষা উপদেষ্টা আরও বলেন, শিক্ষা খাতে বড় বড় দুর্নীতি রয়েছে, শিক্ষক নিয়োগে ব্যাপক অনিয়ম হয়েছে, এটি অজানা নয়। তবে এ নিয়ে ক্ষোভ প্রকাশ করতে গিয়ে নিয়মের ব্যত্যয় ঘটানো যাবে না। সরকারি বেশিরভাগ বিশ্ববিদ্যালয় এখন অভিভাবকহীন, তাই যোগ্য ব্যক্তিদের খুঁজে বিশ্ববিদ্যালয়গুলোতে দ্রুত নিয়োগ দেওয়ার চেষ্টা চলছে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। অপমানিত ও লাঞ্ছিত হচ্ছেন, তাদের তালিকা তৈরি করা হচ্ছে, জোর করে তাদেরকে পদত্যাগে বাধ্য করা হচ্ছে। আমরা শিক্ষা মন্ত্রণালয় থেকে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছি যেন এই ধরনের পরিস্থিতির জন্য যথাযথ প্রতিকারের যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়। এটা ঠিক যে অনেক দিন ধরে, গত 15 বছর ধরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনেক দুর্নীতি, অনাচার, অনিয়ম হয়েছে, কিন্তু সেগুলার বিষয়ে ব্যবস্থা নিতে গেলে, প্রতিকার করতে গেলে সেটা তো একটা নিয়মমাফিক আইনগত, আমাদের নিয়মমাফিকভাবেই এগোতে হবে। বিশৃঙ্খলা সৃষ্টি করে তো কোনো লাভ হবে না। রাষ্ট্র সংস্কার করতে হলে সংবিধান সংস্কার জরুরি বলে মনে করেন বিশিষ্টজনেরা। শনিবার সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ CGS আয়োজিত এক সেমিনারে তারা একথা বলেন। সেমিনারের সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, সংবিধান সংশোধন হবে নাকি নতুন করে লিখতে হবে, এটা সবার মতামত নিয়ে সিদ্ধান্ত নিতে হবে। কোনো প্রক্রিয়ায় এটা হবে তাও ঠিক করতে হবে বলে মনে করেন তিনি। ব্যারিস্টার সারা হোসেন বলেন, সকল দলের সকল মতের মানুষকে সম্পৃক্ত করতে হবে সংবিধান সংশোধন প্রক্রিয়ায়।
এটি না হলে আবারও এটি সংস্কারের প্রয়োজন দেখা দেবে। সেমিনারে অধ্যাপক আলী রিয়াজ বলেন, বিচার বিভাগ গত 15 বছর কোনো স্বাধীনতা ভোগ করতে পারেনি। এই সংবিধান থাকলে এই স্বাধীনতা নিশ্চিত করা সম্ভব নয় বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। জানান, সাংবিধানিক পদগুলো নিয়োগে প্রক্রিয়া স্বচ্ছতা আনা জরুরি। নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটির গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন তোলেন অধ্যাপক আলী রিয়াজ। অনুষ্ঠানে এলজিআরডি উপদেষ্টা হাসান আরিফ বলেন, সংবিধান সংস্কার হবে জনগণের প্রত্যাশার ভিত্তিতে। নির্বাচন কমিশন যে আসলে প্রকৃতপক্ষে প্রধানমন্ত্রীর নির্ধারিত ব্যক্তিদের দ্বারা তৈরি করা, সেটা সাংবিধানিক। কারণ কি বলা হয়েছে যে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সাথে পরামর্শ ছাড়া দুটো মাত্র কাজ করতে পারবেন, একটা হচ্ছে প্রধানমন্ত্রীকে নিয়োগ, আরেকটা হচ্ছে প্রধান বিচারপতিকে নিয়োগ। তার মানে হচ্ছে যে যদি রাষ্ট্রপতি এই নির্বাচন কমিশন গঠনের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর পরামর্শ না নিয়ে থাকেন তাহলে তিনি কনস্টিটিউশন ভায়োলেট করেছিলেন। আর যদি তিনি আসলে প্রধানমন্ত্রীর সঙ্গে পরামর্শক্রমে নির্বাচন কমিশন নিয়োগ দিয়ে থাকেন তাহলে একটি রাজনৈতিক দলের প্রধান, যিনি পরে ওই নির্বাচনে অংশগ্রহণ করবেন, তিনি সিদ্ধান্ত নিচ্ছেন আসলে নির্বাচন কমিশনে কারা নিয়ন্ত্রণ করবে। আমাদের সংবিধান পুনর্লিখন করতে হবে নাকি আমাদের যে বর্তমান যে কথা বললেন যে এটাকেই আমরা সংশোধন করে আমরা ভবিষ্যতের দিকে অগ্রসর হব। এদিকে যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির ডিস্টিংগুইশড অধ্যাপক আলী রিয়াজ বলেছেন, স্বৈরতান্ত্রিক ব্যবস্থা বন্ধে সংস্কার নয়, রাষ্ট্র পুনর্গঠন করতে হবে। শনিবার স্পিক বাংলাদেশ আয়োজিত একক বক্তব্যে তিনি একথা বলেন। তিনি বলেন, পরিকল্পিত উপায়ে ব্যক্তি স্বার্থের জন্য প্রাতিষ্ঠানিক কাঠামো ধ্বংস করা হয়েছে। তার মতে বিদ্যমান সংবিধান সংশোধনের যোগ্য কিনা সে প্রশ্ন জরুরি, কারণ সংশোধন করলেও এর মধ্যে স্বৈরাচার তৈরি হওয়ার পথ থেকে যাবে। অধ্যাপক আলী রিয়াজ বলেন, সংবিধান পুনর্লিখনের ক্ষেত্রে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে, কারণ রাষ্ট্রের মালিকানা জনগণের। জবাবদিহিতা নিশ্চিত করার ব্যবস্থাপনা থাকতে হবে ক্ষমতার ভারসাম্যের ক্ষেত্রে। সংসদীয় ব্যবস্থাপনায় বিশেষ কোনো রাজনৈতিক দলের আধিপত্য থাকতে পারে না বলে মনে করেন অধ্যাপক আলী রিয়াজ। ব্যক্তিকেন্দ্রিক স্বৈরতন্ত্রের এক দুঃসহ যন্ত্রণার মধ্যে বাংলাদেশকে 15 বছর যেতে হয়েছে। তাহলে আসুন, যদি আমরা মনে করি যে স্বৈরতান্ত্রিক ব্যবস্থাকে আমরা পুনরুত্থানের পথ বন্ধ করে দেব, তাহলে অনেকেই বলছেন যে সংস্কার করতে হবে। আমি ব্যক্তিগতভাবে সংস্কার শব্দটার পক্ষে নই। আমি যেটা মনে করি সেটা হচ্ছে বাংলাদেশের জন্য রাষ্ট্র পুনর্গঠনের এক সুযোগ তৈরি হয়েছে। রাষ্ট্রকে পুনর্গঠন করতে হবে, কেননা গত 15 বছর ধরে অত্যন্ত উদ্দেশ্যপ্রণোদিতভাবে পরিকল্পিতভাবে বাংলাদেশের রাষ্ট্র কাঠামোর প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেয়া হয়েছে। 2 সপ্তাহের ভয়াবহ পরিস্থিতির পর উন্নতির দিকে নোয়াখালী, ফেনী, কুমিল্লা ও লক্ষ্মীপুরের বন্যা পরিস্থিতি। কমতে শুরু করেছে পানি, তবে দুর্ভোগ কমেনি বানভাসীদের। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ফেনীর দাগনভূঞায় লক্ষাধিক মানুষ এখনো পানিবন্দী। ধীরে নামছে পানি। খাবার ও বিশুদ্ধ পানির কষ্টে কাটছে বানভাসীদের দিন। ঘরবাড়ি তলিয়ে থাকায় আশ্রয় কেন্দ্রে আছেন শত শত মানুষ। চরম বিপাকে তারা। বাড়ি তো নাইছি পানি উঠার পর, এখন ঘরে তো নামছে যেন মানে হবে এক হাত আছে, রাস্তা অনেক পানি, আমরা নদীর লগে এখন কিভাবে চলুন কি খামো। পানি টানের সাথে কাটতে গেছে, তারপরে বরটা সোলাই মানে চলে গেছে, অনেক ক্ষতিগ্রস্ত। 4-5 দিন লাগবে গরবেটা শুকাইতে, তারপর আমরা যদি যাইতে পারি। অন্যদিকে ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়া এবং সোনাগাজীতে বাড়িতে ফিরতে শুরু করেছে মানুষ, কিন্তু বন্যার ক্ষতিতে দিশেহারা তারা। নোয়াখালীর মাইজদী, সোনাইমুড়ি উপজেলায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে, তবে প্রত্যন্ত অঞ্চলে আশ্রয় কেন্দ্রগুলোতে দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবার সংকট। পরিস্থিতি মোকাবেলায় কাজ করছে জেলা প্রশাসন। জেলার 8 উপজেলার 87টি ইউনিয়নের 21,25,500 মানুষ এখনো পানিবন্দী। চাটখিলে বন্যা পরিস্থিতির তেমন উন্নতি নেই, খুবই ধীরে নামছে পানি। দুর্ভোগ বেড়েছে বানভাসীদের। ডুবে আছে আঞ্চলিক সব সড়ক। আশ্রয় কেন্দ্রগুলোতে দুর্গতদের ভিড়। 3টা সেটে আসলে পানি নিচ্ছে, আর যখন মুরগির বাচ্চা আমরা বুটারিং এখানে ছিল, সম্পূর্ণ মুরগি মারা গেছে, আর এখানে বড় মুরগি যেগুলি ছিল ওইগুলিও আসলে আমরা মানে কি বলবো, দেখা গেছে অর্ধেক মারা গেছে, আর অর্ধেক কিছু মুরগি হয়তো আমরা সেল করতে পারছি। আমাদের এলাকা আমরা এমন কোনো আসে নাই যে টান দিবে বা কোনো কিছু করবে, তা আমরা চাই
বিনীতভাবে আপনাদের কাছে অনুরোধ, দল মত নির্বিশেষে আপনারা মানুষ হয়ে মানুষের পাশে এগিয়ে আসেন। আমরা এই দীর্ঘদিন থেকে এই পানিতে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে আছি। এখানে কোনো বিদ্যুৎ নাই, একটা মোমবাতি নাই, চুলায় হাঁড়ি চলানোর মতো কোনো ব্যবস্থা নাই। কুমিল্লায় গেল কয়েকদিন ভারী বৃষ্টি না হওয়ায় বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে জেলার দক্ষিণাঞ্চল, লাকসাম, মনোহরগঞ্জ, 14 গ্রাম উপজেলার বন্যা পরিস্থিতির। পানি নামার সাথে চারিদিকে জেগে উঠেছে বন্যার ক্ষত। মাছের গেরগুলো আছে, মাছের গের যারা অসহায় মানুষ তাদের মাছের গের মাছ সব বেশি গেছে। আর যারা দিন আনে দিন খায়, দিন মজুরি, তাদের কিন্তু রান্না করার কোনো স্কোপ নাই। লক্ষ্মীপুরে বন্যার পানি কমলেও কমেনি পানিবন্দী মানুষের ভোগান্তি। এখনো তলিয়ে আছে অনেক বাড়িঘর। চরম দুর্ভোগ পোহাচ্ছে পানিবন্দী 8.5 লাখ মানুষ। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দাম কমল পেট্রোল, অকটেন, ডিজেল ও কেরোসিনের। নতুন দাম কার্যকর হয়েছে মধ্যরাত থেকে। প্রতি লিটারে ডিজেল ও কেরোসিনের দাম কমেছে 1 টাকা 25 পয়সা। পেট্রোল ও অকটেনের দাম কমেছে 6 টাকা। নতুন দাম নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। এতে লিটারে কেরোসিনের দাম 106 টাকা 75 পয়সা থেকে কমে হয়েছে 105 টাকা 50 পয়সা। পেট্রোলের দাম প্রতি লিটার 127 টাকা থেকে কমে হয়েছে 121 টাকা ও অকটেনের দাম 131 টাকা থেকে কমে হয়েছে 125 টাকা। অগাস্ট মাসে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত ছিল। এদিকে শনিবার সকালে খুলনার খালিশপুর নিউজ প্রিন্ট মিলের ভেতরে নির্মাণাধীন রূপসা পাওয়ার প্লান্ট পরিদর্শন শেষে উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান জ্বালানি তেলের দাম কমানোর ঘোষণা দেন। জ্বালানির উৎস ঠিক না করে খুলনার রূপসা 800 মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ প্রকল্প অপ্রয়োজনীয় উন্নয়ন বলে মন্তব্য করেন তিনি। জ্বালানি উপদেষ্টা বলেন, লুটপাটের জন্যই এ প্রকল্প করা হয়েছিল। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। নির্বাচনের রোডম্যাপ আর নির্বাচনী ব্যবস্থা সংস্কারের দাবি রাজনৈতিক দলগুলোর। প্রস্তাবগুলো নিয়ে সংস্কারের রূপরেখা জাতির সামনে তুলে ধরবেন ডক্টর ইউনূস। বিএনপি প্রতিষ্ঠা বার্ষিকী আজ। শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়নের তাগিদ নীতি নির্ধারকদের। মানুষের প্রত্যাশা অনুযায়ী নির্বাচন দাবি মির্জা ফখরুলের। রুখতে হবে শিক্ষক লাঞ্ছনা, স্থানীয় প্রশাসনকে নির্দেশ উপদেষ্টার। রাষ্ট্র সংস্কার চাইলে সংবিধান সংস্কারও জরুরি, অভিমত বিশিষ্টজনদের। দর্শক ছিল এখনকার মতো, পরের সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision। ধন্যবাদ।